শুভ সকাল। দেশ ও দেশের বাইরে যারা আছেন তাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24-এর বিশেষ নিয়মিত আয়োজন আজ সকালের বাংলাদেশ অনুষ্ঠান দেখার জন্য। প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি আহসান হাবিব। ইতিহাসের এই দিনে যেসব উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে তার একটি ঘটনার অংশ বিশেষ আমরা চলুন এক নজরে দেখে আসি। আজ বুধবার 1 ডিসেম্বর 2021, 16 অগ্রহায়ণ 1428, 25 রবিউল সানি 1443। 1920 সালের এই দিনে পিজে হার্টগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 1958 সালের 1 ডিসেম্বর শিকাগোর লেডি অব দি লস এঞ্জেলস স্কুলে আগুন লেগে 92টি শিশু নিহত হয়। 1967 সালের 1 ডিসেম্বর রাজকীয় গ্রিনউইচ মানমন্দিরে পশ্চিম ইউরোপের সবচেয়ে বড় টেলিস্কোপ আইজ্যাক নিউটন চালু করা হয়। 1981 সালের এই দিনে HIV ভাইরাসের অস্তিত্বের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। 1998 সালের 1 ডিসেম্বর তুরস্কে ভূমিকম্পে 108 জন নিহত হয়। 1761 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মোমের ভাস্কর্য শিল্পী মাদাম মেরি তুসো। 1928 সালের এই দিনে কলম্বিয় কবি ও ঔপন্যাসিক হোসে রিভেরা মৃত্যুবরণ করেন। 1991 সালের 1 ডিসেম্বর মারা যান অর্থনীতিতে নোবেলজয়ী অধ্যাপক জর্জ জোসেফ স্টিগলার। দর্শক, এই পর্যায়ে রয়েছে সংবাদপত্রের পর্যালোচনা। তবে সংবাদপত্র পর্যালোচনা করার আগে আমরা জানিয়ে দেব ঢাকা থেকে এবং ঢাকার বাইরে থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান সংবাদ শিরোনাম। দর্শক, ঢাকা থেকে প্রকাশিত পত্রিকার মধ্যে আমার হাতে রয়েছে এই মুহূর্তে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা। বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় যে সংবাদ শিরোনাম প্রকাশিত হয়েছে তার মধ্যে রয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি ছাত্র বিক্ষোভে অচল রাজধানী, হামলায় বিপাকে পরাজিতরা, আখাউড়া আগরতলা রেল রুট পুনরায় চালু হবে, প্রধানমন্ত্রী বিবৃতি দিয়েছেন। এই ছিল বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান সংবাদ শিরোনাম। দর্শক, এবার আমরা চলে যাব আমাদের জাতীয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকায়। কালের কণ্ঠে যে শিরোনাম প্রকাশিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য শিরোনামের মধ্যে রয়েছে ক্ষোভের শহরে অবরুদ্ধ সময়, আফ্রিকা থেকে এলেই কোয়ারেন্টাইন, রাজনীতিকরা চাইলে এতদিনে নিরাপদ সড়ক হতো, আরও রয়েছে যেমন বন্দুকযুদ্ধে 2 আসামি নিহত। এ ছিল কালের কণ্ঠ পত্রিকার প্রধান সংবাদ শিরোনাম। দর্শক, এবার আমরা চলে যাব আমার হাতের কাছে থাকা অনলাইন ভার্সন প্রথম আলো পত্রিকার প্রধান সংবাদ শিরোনাম জানিয়ে দেবার জন্য। প্রথম আলো পত্রিকায় রয়েছে অপরাধ লব্ধ আয় প্রায় 20 কোটি, নিজের নামে ব্যাংকে 2700 টাকা, নির্বাচন পরবর্তী সহিংসতা, রূপগঞ্জে বাড়িঘরে আগুন, গুলিবিদ্ধ 2। এ ছিল প্রথম আলোর অনলাইন ভার্সন পত্রিকার প্রধান সংবাদ শিরোনাম। এবার আমরা চলে যাচ্ছি আমাদের জাতীয় দৈনিক সমকাল পত্রিকায়। সমকাল পত্রিকায় যে শিরোনামটি প্রকাশিত হয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। সমকালে আছে রূপান্তরে বাংলাদেশ, উত্তরণে বাংলাদেশ, সারা দেশে সবসময় হাফ পাস দাবি, সমাধানের দৃশ্যমান উদ্যোগ নেই, শিক্ষা ও দেশব্রতে নিবেদিত জীবন। এই ছিল সমকাল পত্রিকার প্রধান সংবাদ শিরোনাম। এবার রয়েছে ডেইলি সান। ডেইলি সানে রয়েছে প্রধান শিরোনামের মধ্যে সেভারাল মেগা প্রজেক্টস ক্লোজ টু ফিনিশিং লাইন। এই ছিল ডেইলি সান পত্রিকার শিরোনাম। দ্য ডেইলি স্টারে রয়েছে মোর ডেথস, মোর আউটরেজ, নো ভ্যাকসিন, নো সার্ভিস। এবার আমরা চলে যাব বাংলা নিউজ 24.com এ। বাংলা নিউজ 24.com এ আমরা দেখতে পাচ্ছি অল্পের জন্য রক্ষা বিমান বাংলাদেশের ফ্লাইট, রাজধানীর হাফ পাস বাস ভাড়া প্রত্যাখ্যান। সবশেষ আমার হাতে রয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমসে আমরা দেখতে পাচ্ছি শিরোনামের মধ্যে FDA প্যানেল এন্ডোর্সেস মার্কস কোভিড পিল ফর হাই ব্রেক্স অ্যাডাল্টস, জিল বাইডেন্স হোয়াইট হাউস ক্রিসমাস লুকস ভেরি নর্মাল। এই ছিল আমার হাতের কাছে থাকা জাতীয় পত্রিকাগুলোর দৈনিক প্রধান সংবাদ শিরোনাম। দর্শক, এ পর্যায়ে সংবাদপত্রের পর্যালোচনা আমাদের সঙ্গে যুক্ত হবেন একজন অতিথি। অতিথি রয়েছে আজকের জনাব তৌহিদুল হক, শিক্ষক ও সমাজ গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। জনাব তৌহিদুল হক, আপনাকে স্বাগত আমাদের আজ সকালের বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
স্যার, আপনাকে আমরা শুরুতে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চাই, অর্থাৎ আলোচনায় উঠে এসেছে বিভিন্ন পত্রিকায়, আমরা দেখতে পেয়েছি যে বিশেষ করে বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি ছাত্র বিক্ষোভে অচল রাজধানী। এই যে রাজধানীতে ছাত্র বিক্ষোভে অচল রাজধানী, অলরেডি অচল অবস্থা সৃষ্টি হয়েছে। বিশেষ করে এই নৈরাজ্য কতদিনে থামবে জানি না। অর্থাৎ এই পথে পথে গাড়ির কাগজ পরীক্ষা, রামপুরার ঘটনায় 2 মামলা, শর্ত দিয়ে হাফ পাশে রাজি মালিকরা, আবার আজ ফের রাস্তায় নামার ঘোষণা দিয়েছে ইতিমধ্যে ছাত্ররা। তো আসলে আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি ড্রাইভারদের যে র্যাকলেস এই যে এই ড্রাইভিং এর কারণে কিন্তু আমরা আমাদের ঝরে পড়ছে, অকালে ঝরে পড়ছে কিছু নিবেদিত প্রাণ। তো এই যে একটা অচল অবস্থা, এই অচল অবস্থার পরিপ্রেক্ষিতে আপনি আমাদেরকে একটু বলবেন যে আসলে এই পরিপ্রেক্ষিতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত ড্রাইভারদের বিরুদ্ধে অথবা মালিকদের বিরুদ্ধে, পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে কতটুকু কার্যকর ভূমিকা গ্রহণ করা উচিত বলে আপনি মনে করছেন, জানাবেন। সোনাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে আমাদের এই অনুষ্ঠান বা কথা যারা শুনছেন সবাইকে শুভ সকাল জানাচ্ছি। দেখুন, আসলে আমাদের নিরাপদ সড়ক কিংবা আমাদের শিক্ষার্থী বান্ধব যে পরিবহনের যে অধিকার, এটি তো দীর্ঘদিনের। বিভিন্ন সময় শিক্ষার্থীরা তাদের কথাগুলো বলার চেষ্টা করেছে। এর আগেও কুর্মিটোলা একটি দুর্ঘটনার মাধ্যমে শিক্ষার্থীরা কিন্তু বলা যেতে পারে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় তারা কিন্তু তারা সমাবেশ করে তারা তাদের কথাগুলো বলার চেষ্টা করেছে কিংবা বলেছে, এবং তারা কিছুটা পরিবর্তনও কিন্তু করে দেখিয়েছে যে কিভাবে সড়কে শৃঙ্খলা ফেরাতে হয় এবং কিভাবে একটি শৃঙ্খলার মধ্যে দিয়ে চলতে হয়। কিন্তু আমরা দেখলাম যে আসলে যখন শিক্ষার্থীদেরকে বিভিন্ন আশ্বাস দেওয়া হলো, তারপরে শিক্ষার্থীরা তাদের এই আন্দোলন বলুন অথবা তাদের এই পরিবর্তনে তাদের অংশগ্রহণ বলুন, এটি যখন বন্ধ করে দিল, আমরা সড়কে কিন্তু আবার আগের অবস্থা আমরা লক্ষ্য করলাম। সে আগের অবস্থাগুলো কি, যে আমাদের জনবান্ধব অথবা শিক্ষার্থী বান্ধব যে পরিবহন, সেই বিষয়গুলোর আমরা অনুপস্থিতি দেখলাম। আমরা নিরাপদ সড়কের যে দাবি, যা আসলে আমরা চাইলেই আমাদের অধিকাংশ দুর্ঘটনাগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি। বিশেষ করে আপনি যেটি বললেন যে অধিকাংশ চালকই বেপরোয়া গতিতে গাড়ি চালায়, কিংবা তারা একজন যাত্রী ওঠানামার সময় যে সময়টুকু দেয়া দরকার কিংবা যে শিষ্টাচার মানা দরকার সেগুলো তারা মানছে না। আবার যে প্রকৃত চালক সে গাড়ি না চালিয়ে তার একজন সহকর্মী অথবা যাকে আমরা হেল্পার বলছি তাকে দিয়ে গাড়ি চালাচ্ছে। আবার এদের এই গাড়ি চালকদের উপরে যে মালিকদের অতিরিক্ত চাপ কিংবা এদের প্রশিক্ষণ, এদের লাইসেন্স না থাকা, দিনের একটা দীর্ঘ সময় তারা এই গাড়ির স্টিয়ারিং বসে থাকে, একজন মানুষ হিসাবে তাদের মনস্তত্ত্ব, সবকিছু মিলে আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশে এই পরিবহন সেক্টরগুলোর মধ্যে, আপনি রাজনীতি বলুন, এর থেকেও বিশৃঙ্খলা এবং অপেশাদার একটি মনোভাব সবচেয়ে বেশি এখানে কাজ করছে। এবং তার কারণেই কিন্তু আজকে এই প্রতি বছর এই সড়ক দুর্ঘটনায় প্রায় 8,000-এর মতো মানুষ বাংলাদেশে মারা যাচ্ছে। এই হিসাবটি কম বেশি হতে পারে, কোনো কোনো বছরে কম বেশি হয়ে থাকে, কিন্তু গড়ে 8,000-এর কথা বলা আছে বা হিসাবে এটি দেখা যায়। এখন বিষয় হলো যে এখানে আমাদের খুব একটা বেশি আমরা পরিবর্তনগুলো দেখি না। কারণ পরিবর্তনগুলো না দেখার পেছনে যেটি কারণ হলো যে আমরা মানে বাংলাদেশ একটি রাষ্ট্র হিসেবে যে অবস্থানে এখন গিয়ে দাঁড়িয়েছে এবং আমাদের সার্বিক পরিবর্তনে আমাদের রাজনীতির যে ভূমিকা, এই জায়গাগুলো থেকে যদি নিরাপদ সড়ক চাই, এই আন্দোলনকে দেখার চেষ্টা করি কিংবা এটাকে বিচার করার আমরা চেষ্টা করি, আমরা দেখি যে আমাদের দেশের রাজনীতিকরা যদি আরো আগে থেকে এটা চাইতেন, সত্যিকার অর্থে চাইতেন, শুধু মৌখিক চাওয়া না, বাস্তবিক অর্থে যদি তারা চাইতেন, তারা আসলে নিরাপদ সড়ক প্রতিষ্ঠা করা বা নিরাপদ সড়কের বিষয়টি নিশ্চিত করে, এটা যে খুব কঠিন কাজ তা কিন্তু নয়। কিন্তু ব্যাপারটা হলো আমরা বুঝতে পারছি কোনো না কোনো মহল তাদের নিজের স্বার্থে এই সড়ককে নিরাপদ করছে না বা একটা বিশৃঙ্খলা তৈরি করে রাখছে। কারণ সংকট মানে কোনো আরেকটা পক্ষের জন্য সেটি বাণিজ্যের সুযোগ হয়। তো আমরা এই সড়ককে অনিরাপদ রেখে, বিশৃঙ্খলা কে চলমান রেখে, কোন একটি পক্ষ যখন এখান থেকে এই সংকটকে পুঁজি করে বাণিজ্যের বিষয়টিকে আরো বেশি প্রসার করেন, বিস্তৃত করেন, তখন আমরা বুঝতে পারি যে আসলে নিরাপদ সড়কের আন্দোলনটি
আরো হয়তো দীর্ঘ সময় ধরে করতে হবে, এবং সেই দীর্ঘ সময়ের যে পরিসীমা কতদূর হবে সেটা আমরা আসলে জানি না। কিন্তু আমাদের ছাত্র সমাজ, ছাত্রদের তো আসলে এই বিষয়ে আন্দোলন করার কথা না, তারা তো পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবে। কিন্তু তারা যখন একটি রাষ্ট্রকে বা পরিবহনের সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরকে দেখিয়ে দেন একেবারে হাতে আঙুল দিয়ে যে পরিবহনের এই জায়গাগুলোতে আমাদের ত্রুটি রয়েছে, এই জায়গাগুলোতে সংশোধন করা প্রয়োজন, আমাদের পরিবর্তন করা প্রয়োজন, আমাদের এই জায়গাগুলোতে আমাদের শিক্ষার্থী সহ অন্যদেরকে আহ, যে বান্ধব পরিবহনের জায়গাগুলো আমরা চাই, সেই জায়গাগুলোতে কিন্তু আসলে প্রত্যাশিত পরিবর্তন আমরা দেখিনি। এবং মোটামুটি বলছি ছাত্র বিক্ষোভে বলা যেতে পারে রাজধানী জুড়ে বিক্ষোভ হয়েছে, অন্যান্য জায়গাতেও দেশের দুই একটি জায়গাতে স্টুডেন্টরা তাদের কথা তারা বলেছে, বলার চেষ্টা করছে। এবং এই কথাগুলো কতজনের মানে কানে পৌঁছাবে, এবং পৌঁছালেও সেটি সত্যিকার অর্থে এখান থেকে কোনো পরিবর্তন আমরা দেখতে পাবো কিনা সেই সন্দেহটা কিন্তু আমাদের থেকেই যায়। এবং নিশ্চয়ই আপনি জানেন যে গতকালকে একটি ঘোষণার মাধ্যমে, পরিবহন মালিকদের ঘোষণার মাধ্যমে আমরা জানলাম তারা রাজধানীতে শিক্ষার্থীদেরকে তারা অর্ধেক ভাড়ার এই বিষয়টি তারা বলছে, কিন্তু সেক্ষেত্রেও আবার কিছু কন্ডিশন রয়েছে। ছুটির দিনে কিংবা একটা নির্দিষ্ট সময় দিয়েছে দিনের, যেমন স্কুল কলেজ ছুটির পরে তারা এটা করবে না, তারপরে বন্ধ থাকলে সেটি করবে না। একজন শিক্ষার্থী সে কি তার যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে কিংবা তার ছুটির দিনগুলোতেও তো তাকে প্রাইভেট পড়া থেকে শুরু করে একাডেমিক প্রয়োজনে বের হওয়ার প্রয়োজন হয়। তো সেই জায়গাগুলোতে কি সে অর্ধেক ভাড়া দিতে পারবে না? এটা তো আসলে এক ধরনের মানে খামখেয়ালি একটা সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত কেন সরকার বা মেনে নিচ্ছে আমি এটা আসলে বুঝতে পারছি না। যে যদি শিক্ষার্থীদের এটা হয়েই থাকে যে পরিবহন মালিকরা বলছে যে তারা শিক্ষার্থীদের কষ্ট দিতে চায় না, তারাও যখন শিক্ষার্থী ছিল কিংবা আমরা যখন ছাত্র ছিলাম আমরাও হাফ ভাড়া দিয়েছি, এবং এটি কোনো আইন নেই, কিন্তু এটি একটা কনভেনশনের মতো একটা প্রচলিত একটা ধারা আমাদের এখানে চলছে, এবং বলা যেতে পারে কনভেনশনে কিন্তু আইনের কাছাকাছি। তো এই প্রচলিত ধারা থেকে হঠাৎ আমরা বের হয়ে আসতে চেয়েছি যে আমাদের ডিজেল এবং আমাদের কেরোসিনের দাম বেড়েছে। তো এটি তো শুধু বাংলাদেশে বাড়েনি, এবং সেটি পরিবহন মালিকরাই কিন্তু এই দাম বাড়া থেকে সবচেয়ে বেশি লাভবান হলো। তারা 3 দিন মানুষকে কষ্ট দিয়ে জিম্মি করে তারা যে ভাড়া বাড়ালো, সেই জায়গা থেকে তারা শিক্ষার্থীদের জন্য তারা ব্যবস্থা করতে পারছে না, বা তারা হাফ ভাড়ার বা বিষয়টি নিয়ে তারা যেভাবে কথা বলছে এই জায়গাগুলো তো আসলে আমরা যেটি বুঝতে পারি যে আসলে এর পিছনে অন্য কোনো মানে কথা আছে। সেই কথা হলো মালিকদের পকেট ভারী করার কথা। এখন এটি স্পষ্ট কথা, সেটি হচ্ছে যে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার বিষয়টি নিশ্চিত করতে হবে, কারণ এটি অতীতেও ছিল এবং এটি থাকা প্রয়োজন। আর একটা ব্যাপার হলো যে আমাদের এক্ষেত্রে সরকারের যে সদিচ্ছা কতটা আছে এটা নির্ভর করবে, বা আমরা বুঝতে পারবো সরকার এই ব্যাপারে কি করছে। তবে এটা আমরা বুঝতে পারি সরকার মালিক পক্ষকে চাপ প্রয়োগ করছে, কিন্তু সেটি শতভাগ চাপ মানে হওয়া প্রয়োজন। মানে অর্ধেক চাপ প্রয়োগ করে মালিক পক্ষ বিভিন্ন শর্তযুক্ত অর্ধেক ভাড়া প্রচলন করবে, এটিও কিন্তু আমরা আসলে মেনে নিতে পারি না। কারণ শিক্ষার্থীদেরকে সকল দিক থেকে সহযোগিতা করতে হবে, এবং একজন শিক্ষার্থী যখন সমাজ রাষ্ট্রের কাছ থেকে এই সহযোগিতাগুলো পাবে, তিনি যখন বিভিন্ন দায়িত্বে যাবেন তিনিও কিন্তু এই ব্যাপারগুলো চিন্তা করবেন। পরবর্তী যে প্রজন্ম বেড়ে উঠছে তাদের জন্য তার একটা মানবিক মন অথবা আচরণ কিংবা একটা চিন্তা কাঠামো তৈরি হবে। কিন্তু আমাদের এখানে এই জায়গাগুলোতে খুব অনুপস্থিত। আর একটা ব্যাপার হলো আমরা রামপুরা সহ বিভিন্ন জায়গায়, এটা খুব বলতেও কষ্ট লাগে, কারণটা হলো যে এই পরিবারগুলোর কাছে আমাদের কি জবাব দেওয়ার আসলে তো কিছু নাই। যে বাসের চাকায় পিষ্ট হয়ে তিনি নামতে গিয়ে তাকে এই হাফ ভাড়াকে কেন্দ্র করে জটিলতা রামপুরায় একজন শিক্ষার্থীকে আমরা হারালাম। সিটি কর্পোরেশনের 2 সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির মানে গাড়িতে পিষ্ট হয়ে আমাদের একজন শিক্ষার্থী এবং আর একজন সাংবাদিক, তারা মানে আমরা দুইজনকে আমরা হারালাম। তাহলে এরকম প্রতিনিয়ত ঘটনা ঘটছে, এবং গতকালকে আপনি দেখবেন যে সারা দেশে 8 থেকে 10 জন সড়ক দুর্ঘটনায় তারা নিহত হচ্ছে। তো এই যে সড়কের যে মৃত্যু মিছিল, এখন সড়কের দুর্ঘটনা আমরা বলছি, কিন্তু এটি কিন্তু আসলে এক ধরনের হত্যাকাণ্ড। এই ধরনের হত্যাকাণ্ড যে আপনি চাইলে এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে এটিকে আপনি নিয়ন্ত্রণ করছেন না কেন? এটাকে আপনি চলমান জিয়ে রাখছেন কেন? তার মানে এই জিয়ে রাখাটা দুইটা বিষয় হতে পারে। একটা হলো বিষয়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি না, আমরা মনে করছি যে মানুষ জন্মালে মারা তো যাবেই, তো এখন সেটা যে কোনো প্রক্রিয়ায় মারা যাবে, এটি একটা ধারণা হতে পারে আমাদের মধ্যে। দ্বিতীয়ত হলো আমরা মনে করছি যে এই
প্রক্রিয়াটিকে এইভাবে রেখেই, অর্থাৎ সড়ক শাসন করা এবং মানুষের যাতায়াতকে মানে সামনে রেখে মানুষকে শাসন করা এবং যারা যাত্রী তাদেরকে শাসন করা এবং শোষণ করা, শাসন এবং শোষণ দুইটাই করা। এবং এই জায়গা থেকে আমরা যতক্ষণ পর্যন্ত বেরিয়ে আসতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই পরিবর্তন কিংবা আমাদের মানসিকতা বা শিক্ষার্থীদের আন্দোলন বা তাদের কথাগুলো রাষ্ট্রের কতজনের, আমি আগেও বলেছি আবারও বলি, রিপিট করছি, যে রাষ্ট্রের সর্বোচ্চ যে নির্বাহী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন বা আমার ব্যক্তিগত পক্ষ থেকে তার প্রতি বিনীত আবেদন যে আসলে এই বিষয়গুলোকে সমাধান করা প্রয়োজন। জি স্যার, আসলে আমরাও আশা করছি স্যার যে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হোক এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ দিক অর্থাৎ ভূমিকা পালন করা হোক এই বিষয়ে, এই পরিবহন খাতে। স্যার একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, যে আমরা বিভিন্ন পত্রিকায় উল্লেখ রয়েছে এবং আমার হাতের কাছে রয়েছে কালের কণ্ঠে আমরা দেখতে পাচ্ছি স্যার যে আফ্রিকা থেকে এলেই কোয়ারেন্টাইন, অর্থাৎ সম্প্রতি যে একটা করোনার যে নতুন ভেরিয়েন্ট আবিষ্কৃত হয়েছে অর্থাৎ ওমিক্রন, এই ওমিক্রনের বিষয়ে আপনি কতটুকু অবগত এবং শুধু আফ্রিকা থেকে এলেই যে কোয়ারেন্টাইনে থাকতে হবে, এর পাশাপাশি বিভিন্ন দেশেও তো মানুষ বিভিন্ন দেশে প্রত্যাবর্তন করতে পারে, তো সেক্ষেত্রে এই কোয়ারেন্টাইন বিষয়ে আপনি বলতে পারেন যে আসলে কোয়ারেন্টাইনটা আসলে কতটুকু জোরালো ভূমিকা, অর্থাৎ আমাদেরকে নিজেদেরকে অর্থাৎ সরকারের পক্ষ থেকে সব দিক মিলিয়ে কতটুকু কার্যকর ভূমিকা গ্রহণ করা উচিত আমাদের পক্ষ থেকে, এবং পাশাপাশি ডেইলি স্টারে দেখতে পাচ্ছি যে নো ভ্যাকসিন নো সার্ভিস এই বিষয়টি, আমাদের বাংলাদেশ তো বৃহৎ জনসংখ্যার দেশ, সেক্ষেত্রে সবাইকে কতটুকু ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব সেটাও আপনি কতটুকু যুক্তিযুক্ত বলে মনে করেন স্যার, জানাবেন। আসলে ধন্যবাদ আপনাকে। যে আসলে দেখুন, ভ্যাকসিনের বিষয়টি নিয়ে শুরু করি, এরপরে ওমিক্রনের বিষয়টি বলছি। যে আমরা তো ভ্যাকসিন তো যেভাবে সকল মানুষকে আমাদেরকে দিতে হবে, সরকারের সেই প্রচেষ্টাও আছে, কিন্তু সেই আমরা আসলে দেরি হয়ে যাচ্ছে। এটি খুব মানে শুনতে একটু তিক্ত অভিজ্ঞতা মনে হলেও বা তিক্ত স্বাদের মনে হলেও এটি সত্য যে আসলে আমরা যত দ্রুত ভ্যাকসিন দেওয়ার কথা, কারণ এটি নিয়ে তো আসলে অপেক্ষা করার কিছু নেই। আমি যদি মানুষকে সুরক্ষা দিতে চাই কিংবা আমি যদি এই করোনা মুক্ত হতে চাই, আমাদের যে সাধারণ যে বিধিনিষেধগুলো, যেটি করোনা থেকে ভালো থাকার জন্য মাস্ক পরিধান করা, সমাবেশ এড়িয়ে চলা এবং কেউ অসুস্থ হলে কোয়ারেন্টাইন কিংবা আইসোলেশনে থাকা, এর পাশাপাশি কি বরং বলা যেতে পারে গুরুত্ব দিয়ে আমাদের ভ্যাকসিনের বিষয়টি চিন্তা করতে হবে। কিন্তু সেটি আমরা এইভাবে আসলে করতে পারছি না। এর সাথে নানা ধরনের জটিলতা আছে। সেই জটিলতার ক্ষেত্রে একটা বিষয় বলি যে আমাদের বাংলাদেশের, আমি মনে করি সেই সক্ষমতা ছিল এবং এখনো আছে যে নিজেরা ভ্যাকসিন উৎপাদন করে অথবা তৈরি করে নিজের দেশে যেরকম আমরা ভ্যাকসিন দিতে পারতাম এবং প্রয়োজনে এটাকে আসলে বিক্রিও করা যেত। কিন্তু এই সম্ভাবনাকে আমার মনে হয় কোনো না কোনো ভাবে কেউ না কেউ গলা টিপে ধরে রেখেছেন, যে কারণে আসলে এই সম্ভাবনার আলোর মুখ কতটা দেখবে এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এরপরে আসুন নো ভ্যাকসিন নো মাস্ক নো সার্ভিস। আমরা সরকারি অনেক অফিস আদালতে দেখি আসলে এই মানে আগের মতোই পরিবেশ, অর্থাৎ মাস্ক, যিনি সেবা দিবেন তার মুখেও মাস্ক নেই, যিনি সেবা নিচ্ছেন তার মুখেও নেই। তাহলে একটি সরকারি অফিস আদালতে যদি এই ধরনের অবস্থাগুলো থাকে, শুধু সাইনবোর্ড লিখে তো হবে না, শুধু স্লোগান লিখে তো হবে না। বাংলাদেশে এখন মানে স্লোগান এবং এই ধরনের মানে এই স্লোগান সর্বস্ব একটা মানে সেবার ব্যবস্থার মধ্যে দিয়ে আসলে পরিবর্তনটা হবে না। বাস্তবিক অর্থে এই কাজগুলো করতে হবে এবং এই যেটি স্লোগানে লেখা আছে সেটি আচরণের মধ্যে অভ্যাসে পরিণত করতে হবে, অন্যথায় এই জায়গা থেকে পরিত্রাণ পাওয়া খুব কষ্টের। এবং এই কথার সূত্র ধরে যেটি বলতে চাই, আমরা যখন বের হই, বিশেষ করে আমাদের দেশের জনগণ, এটি জনগণ যেভাবেই নিক, এটি আসলে বাস্তব সত্য। এই কারণে যে আমার মনে হয় যে আমরা করোনা মুক্ত একটা উৎসব পালন করছি, কিন্তু বাস্তবিক অর্থে বিষয়টি কি তাই? নিশ্চয়ই না। কারণটা হলো ওমিক্রনের যে ভয়াবহতার কথা আমাদের চিকিৎসকরা বলছেন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছেন, এবং ওমিক্রন ইউরোপের অনেক দেশে ছড়িয়ে পড়েছে এবং কি মাত্রায় এটি ভয়াবহ হতে পারে তারও কিছু নিদর্শন কিন্তু আমরা মানে চিকিৎসকদের কাছ থেকে বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে কিন্তু আমরা প্রতিনিয়ত গণমাধ্যমের কল্যাণে আমরা জানতে পারছি। এখন বিষয় হলো যে যারা আফ্রিকার দেশগুলো থেকে আসবেন, শুধু তাদের ব্যাপারে সতর্ক হলেই কিন্তু হবে না। যে সমস্ত দেশগুলোতে ওমিক্রন ছড়িয়েছে ইতিমধ্যে, সেই সমস্ত দেশগুলো থেকেও যারা আসবেন তাদের ব্যাপারেও কিন্তু সতর্ক হতে হবে। এখন সতর্ক হতে গিয়ে আমাদের কি করা প্রয়োজন?
সতর্ক হতে গিয়ে আমাদের যা করা প্রয়োজন সেটি হচ্ছে, ভারতেও কিন্তু ওমিক্রন ধরা পড়েছে, সুতরাং ভারত থেকে যারা আসবেন, আমাদের পার্শ্ববর্তী দেশ, একেবারে লাগোয়া দেশ, সেক্ষেত্রে আমাদের সতর্ক এবং সচেতন হওয়ার প্রয়োজন আছে। আর দ্বিতীয়ত বিষয় হলো, যারা এয়ারপোর্টের মানে এয়ারে আসবেন, তাদের ভ্যাকসিনের 2 ডোজ ভ্যাকসিন নেওয়া আছে কিনা, এবং তাদের মানে ওখানে ল্যাবে তাদের করোনা টেস্টটি মানে নিশ্চিত করেই কিন্তু তাকে দেশে প্রবেশ, এবং বলা যেতে পারে এর পরীক্ষার পাশাপাশি তাকে 14 দিন আবার কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করতে হবে। এখন এই সিদ্ধান্তগুলো আমরা বলছি, কিন্তু এই সিদ্ধান্তগুলোর কিছু ব্যতিক্রমও আমরা লক্ষ্য করছি, যে কোয়ারেন্টাইন থেকে পালিয়ে যাওয়ার ঘটনা আমরা দেখছি। এয়ারপোর্টে টেস্টের কাজটি এখন হচ্ছে, কিন্তু সেই টেস্টটি আরো বেশি জোরদার করা, যে একজনকে যেন ভোগান্তির মধ্যে পড়তে না হয়, দীর্ঘ সময় তাকে অপেক্ষা করানো কিংবা তার কষ্ট হওয়া, এই অবস্থাগুলো থেকে মুক্ত করে একজন মানে যারা আসবেন বাইরে থেকে, তাদেরকেও চিন্তা করতে হবে যে তাদের কারণে দেশের মধ্যে যাতে এই করোনা কেন্দ্রিক একটা অস্থিরতা বা মানুষ যাতে একটা বিপদের মধ্যে না পড়ে, এটি চিন্তা করতে পারে। দ্বিতীয়ত একটা ব্যাপার হলো, আমাদের হসপিটালগুলোতে যেহেতু ট্রিটমেন্ট প্রোটোকলের ক্ষেত্রে ওমিক্রনের নতুন কোনো নেই, আগের যে ট্রিটমেন্ট প্রোটোকল চলছে সেগুলোই চলবে আমরা এখন পর্যন্ত যতটুকু জানি। তো সেক্ষেত্রে কিছু উপসর্গগত কিছু পরিবর্তন আছে, যে প্রচন্ড শরীর ব্যথা হবে কিংবা প্রচন্ড কাশি হবে, এরকম কিছু উপসর্গের কিছু ভিন্নতা থাকবে বা ভয়াবহতা থাকবে, কিন্তু ট্রিটমেন্ট প্রোটোকল আগের মতোই থাকবে, যেটি হু এখন পর্যন্ত বলছে। তো সেক্ষেত্রে আমাদের হসপিটালগুলোর যে চিকিৎসা ব্যবস্থা করোনার ক্ষেত্রে, সেটিকে কিছুটা ঢেলে সাজানোর প্রয়োজন রয়েছে, এবং একটা প্রস্তুতি রাখার প্রয়োজন রয়েছে। আরেকটি ব্যাপার হলো, সরকার যেটি করতে পারে, যে আমরা বিভিন্ন সময় অনেক মানুষই বলছে যে তার মাস্ক নেই অথবা কিনে পড়তে পারছে না। আমার মনে হয় বিনামূল্যে আমাদের প্রচুর মাস্ক বিতরণ করার প্রয়োজন রয়েছে, এবং এটি সরকার নিজে যদি করতে না চায়, বিভিন্ন আমাদের যে মানে গার্মেন্টস এর মালিক যারা রয়েছেন বা বিভিন্ন কর্পোরেট হাউসের মালিক যারা রয়েছেন, তাদের জি স্যার, জি স্যার, আমরা আসলে সবই বুঝলাম, জানতে পারলাম। বিষয়টা হচ্ছে, আমরা আশা করছি স্যার যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাসময়ে সর্বোচ্চ পদক্ষেপটি গ্রহণ করুক, আমরা এই আশা ব্যক্ত করছি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন অতিথি জনাব তৌহিদুল হক, শিক্ষক ও গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক, এবার জানিয়ে দেব আবহাওয়া বার্তা। আজকের আবহাওয়ায় পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় দেশের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দর্শক, এবার জানিয়ে দিতে চাই বিভাগীয় শহরগুলো সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কত থাকতে পারে। দর্শক, শুরুতে আমরা ঢাকা বিভাগ দিয়ে শুরু করতে চাই। ঢাকা বিভাগে আজকের সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়াতে পারে 29.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 18.4 ডিগ্রি সেলসিয়াস। এর পরবর্তীতে রয়েছে চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রামের আজ সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়াতে পারে 29.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 13.9 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী বিভাগে আজ সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়াতে পারে 27.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 11.8 ডিগ্রি সেলসিয়াস। বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 29.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13.8 ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা 28.1 ডিগ্রি সেলসিয়াস হতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 12.3 ডিগ্রি সেলসিয়াস। সিলেট বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা 29.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 17.9 ডিগ্রি সেলসিয়াস। রংপুর বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা আজ হতে পারে 27.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13.7 ডিগ্রি সেলসিয়াস। এবার সর্বশেষ রয়েছে ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়াতে পারে 28.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 13.7 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, এবার জানিয়ে দিতে চাই আজকের সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়। আজকের সূর্যোদয় হয়েছে ভোর 6:25 এবং আজকের সূর্যাস্ত হবে সন্ধ্যা 5:11। দর্শক, এবার জানিয়ে দেব রাশিফল এবং রাশিফল সম্পর্কে বিস্তারিত জানাবেন ডক্টর কেসিপাল। কেসিপাল, কি আছে আজকে রাশিফলে জানাবেন?
অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটি বেশ মৌজ মস্তিতে কাটবে। দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা করে তুলবে। জীবন সাথী ও জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে সুর সঙ্গীত ও ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে। এবার বৃষ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বাড়তে পারে, যার ফলে চিকিৎসা সংক্রান্ত ব্যয় কিন্তু বৃদ্ধি পেতে পারে। তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখা কঠিন হতে পারে। তাছাড়া আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে। অপরদিকে দুর্জনেরা আত্মীয় বেশে সুখের সংসারে অশান্তির রণক জ্বেলে দিতে পারে বা মূল্যবান সম্পদাদি লুফে নিতে পারে। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্ম অর্থ সুনাম যশ প্রতিষ্ঠা ধরে রাখতে আপনাদের কঠোর শ্রম মেধা প্রযুক্তি এবং কৌশল অবলম্বন করতে হবে। অবশ্য দৈব আপনাদেরকে সহযোগিতা করবে, তবে সেই সহযোগিতা পেতে অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থাকতে হবে। ভাই বোনদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি দোকানপাট ও যানবাহন ক্রয় এবং বিক্রয় স্বপ্ন বাস্তবায়িত করতে পারে। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে হারানো মনোবল জনবল ফিরিয়ে দেবে। সেই সঙ্গে সুনাম যশ খ্যাতি প্রতিষ্ঠাও দিক বিদিক ছড়িয়ে পড়বে। এমনকি কোনো না কোনো পুরস্কার প্রাপ্তির জন্য দিনটি রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদেরকে জীর্ণ করে তুলবে। তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র টিভি ফ্রিজ এগুলো মেরামতে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে। মামলা মোকদ্দমা এবং কোর্ট কেসে প্রচুর ভুগতে হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ হবে না। এবার ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে। প্রায় শেষ হয়ে আসা কাজ কোনো শত্রুর প্রভাবে বন্ধ হয়ে যেতে পারে। প্রেমিক প্রেমিকাদের সতর্কতার সাথে চলতে হবে। এমনকি না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকার আবশ্যকতা রয়েছে। এবার মকর রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। কর্ম ও ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তা দেবে। যে বাড়তি দায়িত্বভার আপনাদেরকে পদোন্নতি ইচ্ছিত স্থানে বদলি বা মনোবাঞ্ছনা পূর্ণ করবে। তবে দুই চাকার যানবাহন বর্জন করতে হবে। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাগ্য লক্ষ্মীকে বর্ষিত হবে, লক্ষ্মীর ভান্ডার পূর্ণ করে দেবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারের রায়ও পক্ষে আসবে। তবে সন্তানদের গতিবিধির উপর লক্ষ্য রাখতে হবে। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দুর্যোগের কালো মেঘ আপনাদের গ্রাস করতে পারে। তাই তো প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্বের সতর্ক থাকতে হবে। এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর স্বাস্থ্য সচেতনতা মেনে চলতে হবে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। ধন্যবাদ কেসিপাল আপনাকে আজকে রাশিফল জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং আশা করছি স্বাস্থ্যবিধি মেনে চলবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।